হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। সোমস ক্লাসরুমের ক্লাস 10-এর মাধ্যমিকের 2025 সালের যে ব্যাচ রয়েছে তাদের জন্য আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। কোন টপিকটা সেটা তোমরা থাম্বনেল থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো যে আজকে আমরা ক্লাস 10-এর যে তোমাদের প্রথম বাংলা গল্পটি রয়েছে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু, এই জ্ঞানচক্ষু গল্পটা সম্পূর্ণ রিভিশন করব, পুরোটা জানবো, এর অন্তর্নিহিত ব্যাখ্যাটা বুঝবো। এখান থেকে বিশেষ কিছু ডাউট তোমাদের যেটা পরীক্ষার ক্ষেত্রে থেকেই থাকে যে কোন লাইন কে বলেছে, এটা কার উক্তি হতে পারে, এই সম্পূর্ণ ডাউটটা তোমাদের আজকে আমি ক্লিয়ার করাবো। প্রত্যেকটা লাইন বাই লাইন গল্পের আলোচনা আমি করব। সম্পূর্ণ গল্পটার আলোচনা একটা ভিডিওর মধ্যে থেকে তোমরা এমনভাবে আজকে জ্ঞানচক্ষুটা বুঝে যাবে আর কোনো জ্ঞানচক্ষু তোমাদের বিগত যেগুলো ক্লাসগুলো রয়েছে তার মতনই সহজ মনে হবে। বোঝা গেল? বিশেষত শুরু করার আগে আমরা জ্ঞানচক্ষু গল্পের যিনি লেখিকা অর্থাৎ আশাপূর্ণা দেবী তার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা বা লেখক পরিচিতি একটু নেব। আশাপূর্ণা দেবী জন্মগ্রহণ করেছেন 8ই জানুয়ারি 1909 খ্রিস্টাব্দে কলকাতার পটলডাঙ্গা মামার বাড়িতে। এই জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন আশাপূর্ণা দেবী। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী একজন ছাত্রী, প্রথমেই বলবো ছাত্রী কেন বলছি, ছিলেন আশাপূর্ণা দেবী। কিন্তু সে অর্থে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা কি বা স্কুল ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করা এটা তার পক্ষে বা তার জন্য সম্ভব হয়ে ওঠেনি। গতানুগতিক বিদ্যা তার কাছে খুবই কিন্তু কম, পুঁথিগত বিদ্যা যেটাকে আমরা বলি। তবুও বাড়ির দাদা দিদিদের সান্নিধ্যে থেকে তিনি অনেকটা পড়াশোনায় উৎসাহী হন এবং একজন যেহেতু তার মধ্যে প্রতিভা ছিল, প্রতিভাবান মানুষ, তার জন্য প্রতিভার বিকাশ কিন্তু ধীরে ধীরে হতে থাকে। পরবর্তীকালে খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর তিনি চলে আসেন আমাদের কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে বিয়ে হওয়ার পর সাংসারিক বন্ধনে তিনি একটু আবদ্ধ হয়ে যান এবং সেভাবে সাহিত্য চর্চাটা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। স্বামীর কাছে প্রার্থনা করেন যেন স্বামী তাকে কিছু উপায় বলেন যে সাহিত্য চর্চা তিনি কিভাবে আবার শুরু করতে পারবেন। সেই জন্য 2 বছর সেভাবে কাটানোর পর স্বামীর যখন ট্রান্সফার হয় আবার কলকাতায়, তখন একেবারে আবার পুরোপুরিভাবে কি করা শুরু করেন, সাহিত্য রচনা, সাহিত্য মনোনিবেশ করা শুরু করেন আবার। এরপর থেকেই আমরা পুরোপুরিভাবে একজন সাহিত্যিক আশাপূর্ণা দেবীর পূর্ণ প্রকাশ লক্ষ্য করতে পারি। আশাপূর্ণা দেবীর 3টে একদম বিশেষ ট্রিলজি আছে। সেই ট্রিলজি কি? সুবর্ণলতা, তারপর হচ্ছে আমাদের রয়েছে ওই গল্পগুলো। এখানে লেখিকা পরিচিতি সম্পর্কে তো আমরা সংক্ষিপ্ত ধারণা নিলাম তার জন্ম এবং মৃত্যু সম্পর্কে। এবার আমাদের যে পাঠ্য জ্ঞানচক্ষু গল্পটা, সেই জ্ঞানচক্ষু গল্পটা পড়ার আগে তোমাকে বিশেষ করে কয়েকটা কথা জানতে হবে। প্রথমে বলছে জ্ঞানচক্ষু শব্দটার অর্থ কি। জ্ঞানচক্ষু শব্দের অর্থ হলো অন্তর্দৃষ্টি বা মনের দৃষ্টি। আমাদের ভেতরে অন্তরের যে দৃষ্টি, যেটা দিয়ে আমরা মূলত কি করতে পারি, প্রকৃত জ্ঞান সঞ্চয় করতে পারি, সেই জ্ঞান সঞ্চয়কারী যে দৃষ্টি সেটাকে আমরা বলবো জ্ঞানের চক্ষু বা জ্ঞান চক্ষু। প্রশ্নটা একটু ব্যাকরণগত দিক থেকে আমরা যদি ভাঙি, জ্ঞানচক্ষু শব্দটির সমাস কি? জ্ঞানচক্ষু শব্দটির সমাস হলো জ্ঞান রূপ দৃষ্টি রূপক কর্মধারায় সমাস। বোঝা গেল? এবার একটা খুব গুরুত্বপূর্ণ আমরা জিনিস জানবো যে জ্ঞানচক্ষু গল্পটির উৎস কি। জ্ঞানচক্ষু গল্পটির উৎস হচ্ছে আশাপূর্ণা দেবী রচিত কুমকুম ছোটদের গল্প সংকলন থেকে। কুমকুম নয়, অনেক বইতে দেখবে কয়হস্যু, উময় কয়হস্যু ম, কুমকুম বলে লেখা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি শব্দটা কিন্তু কুমকুম, এটা মাথায় রাখতে হবে আমাদের। কুমকুম গল্প সংকলন থেকে আমাদের পাঠ্য জ্ঞানচক্ষু গল্পটি কিন্তু নেওয়া হয়েছে। এরপরে আমরা আলোচনা করব মূল যে তোমাদের টেক্সট পার্টটা রয়েছে সেটা প্রত্যেকটা লাইন বাই লাইন তো আমি বুঝাবই, তারই সঙ্গে শেষ পর্যন্ত গিয়ে তুমি দেখতে পাবে অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে গেছে জ্ঞানচক্ষু গল্প সম্বন্ধে। তার জন্য তোমাদের কি করতে হবে, সবার প্রথমে তোমাদের এই যে বাংলার টেক্সট বইটা রয়েছে সাহিত্য সঞ্চয়ন, সেই সাহিত্য সঞ্চয়ন বইটা নিয়ে
একদম প্রথমে তোমরা জানো তোমাদের পার্ট রয়েছে টেক্সটের জ্ঞানচক্ষু, এই অংশটা খুলে নেবে। জ্ঞানচক্ষু গল্পটা এভাবেই পড়তে হবে যেভাবে আমি পড়াবো। দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। একদম গল্পের শুরুতেই আমরা একটা এত ইম্পর্টেন্ট লাইন পাচ্ছি যেটা প্রায় দেখা যায় স্কুলের টেস্ট হোক ফাইনালে হোক আসবেই। কি প্রশ্নটা বা কোট লাইনটা কি? কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, দাগাবে। আমার মতো যারা একটু দাগিয়ে দাগিয়ে পড়া পছন্দ করো তাদের কিন্তু এটা খুব কাজে লাগে, আমি দেখেছি। তাহলে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল মানে কি? গুলি, একেবারে স্থির হয়ে গেল, শক্ত স্থির হয়ে গেল। প্রথমে একজন চরিত্র পাচ্ছে যার নাম হচ্ছে তপন, তার চোখটা মার্বেল হয়ে গেলে কোনো একটা কথা শুনে। কি কথা? নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপাটা করে, সেই তিনি নাকি লেখেন। কি লেখেন? সেই তিনি নাকি বই লেখেন। কার কথা বলা হচ্ছে? তপনের নতুন ছোট মেশোর কথা বলা হচ্ছে। তপনের ছোট মাসির কিছুদিন আগে বিয়ে হয়েছে, তার নতুন ছোট মেশো একজন লেখক, তিনি লেখালেখি করেন। এই কথাটা শুনে তপনের চোখ কি হয়ে গেল? মার্বেল হয়ে গেল। বোঝা গেল? সে সব বই নাকি ছাপাও হয়। আবার আরো একটা খুব বিস্ময়কর ব্যাপার হচ্ছে, তপনের যিনি লেখক ছোট মেশো রয়েছে, তিনি যা লেখালেখি করেন তার লেখালেখি ছাপাও হয়। একটা ভীষণ বিস্ময়কর ব্যাপার। অনেক বই ছাপাও হয়েছে মেশোর, আবার এমন অনেক বই আছে যেগুলো ইতিমধ্যে ছাপা হয়ে গেছে। খুব বিস্ময়ের একটা ঘটনা দিয়ে তপনের চোখ মার্বেল হয়ে গেছে এই কথাগুলো শুনে। তার কারণ কি? আমরা তার কারণটা জানবো এরপরে। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। এই কথাটাই তপনের জন্য বিশ্বাস হতে চায় না যে তপনের যে নতুন মেশো রয়েছে সে একজন সত্যিকারের লেখক। তিনি লেখালেখি করেন, তার লেখা নাকি আবার ছাপানো হয়। এই কথাটা তার বড্ড অবিশ্বাস্য বলে মনে হয়েছে, যার কারণে তার চোখটা কিন্তু মার্বেল হয়ে গেছে। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ থাকার কথা বলা হয়েছে? এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে। কি বিষয়ে সন্দেহ তপনের? যে একজন লেখক তিনি নাকি তার বাবা, ছোট মামা, মেজো কাকুর মতনই যে সাধারণ মানুষ, সে বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে তপনের। এটা একটা প্রশ্নের উত্তর আমরা পেলাম। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু প্রথমবার আমরা গল্পটার মধ্যে লাইনটা পাচ্ছি। কাকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল? নতুন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষুটা কিন্তু খুলে গেল। প্রশ্ন আসে, জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, এখান থেকে আসে কিভাবে জ্ঞানচক্ষু তপনের খুলে গিয়েছিল? নতুন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু উন্মিলিত হয়েছিল। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ, সেই ওদের মতনই দাড়ি কামান। এখানে ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? এই যে বাবা, ছোট মামা এবং মেজো কাকু। কোনো আশ্চর্য নেই। তপনের মনে একটা লেখক সম্পর্কে যে একটা বিচিত্র ধারণা ছিল, যে লেখক মানে সে হয়তো বহির্জগতের কোনো একটা প্রাণী, সে সম্পর্কে তপনের যখন এই ভুল ধারণাটা ভেঙে গেল, তখন যেন সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না যে একজন লেখক তাহলে কি সাধারণ মানুষদের মতনই একজন। আমার বাবা, কাকা, মামা যা করছেন তিনিও তো তাই করছেন। কিভাবে? সেই ওদের মতনই কি করছেন? দাড়ি কামাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, খেতে বসে আরে ব্যাস এত কখনো খাওয়া যায় এই বলে আরো অর্ধেক তুলিয়ে দিচ্ছেন, চানের সময় চান করছেন, ঘুমানোর সময় ঘুমোচ্ছেন। এই যে স্বাভাবিক মানুষের কার্যাবলী, একটা সাধারণ মানুষ যা করতে পারে, একজন লেখকও যে এই একই কাজ করতে পারে, সেই ঘটনাটাই তপনের জন্য বিশ্বাস হচ্ছিল না। তাই জন্য সে বলছে যে এই কাজগুলো যে আমার বাবা, কাকা, মেজো কাকা, ছোট মামা করছে, আমার লেখক মেশো এই কাজগুলো করছে, এটা এত অবিশ্বাস্য। একজন সাধারণ মানুষের মতনই একজন লেখক, এই কথাটাই তার বিশ্বাস হতে চাইছে না। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজে গুজে। আর লেখক এতটাই মাটির মানুষ, তার ছোট মেশো, সে যে বিশ্বাস করতে পারছে না, তার প্রধান কারণ হচ্ছে তো এইগুলো, যে তার জগৎটাই হচ্ছে অন্যরকম। সে কল্পনা করেছে লেখক হয়তো ভিন্ন গ্রহের প্রাণী,
কিন্তু তাদের মতো তার বাবা, ছোট মামা, মেজ কাকুর মতন যে তিনি এইসব কাজগুলোই বা স্বাভাবিকভাবে মানুষের কার্যাবলীগুলোই করছেন, এই জিনিসটা দেখে তপন বিশ্বাস না করে পারছে না। সে আরো বলছে যে তাছাড়া যখন খেতে বসে তখন আরে বাস এত খাওয়া যায় বলে খাবার তুলে দিচ্ছে হাফ। আবার যখন বিকেলবেলা কি করছে, খবর কাগজ পড়ছে সকাল বিকেল, তখন এ দেশের কিছু হবে না এই বলে কি করছেন, নয় সিনেমা দেখতে চলে যাচ্ছেন, নয় কোথাও বেরিয়ে পড়ছেন সাধারণ একজন মানুষের মতো। এই সাধারণ কার্যাবলীগুলো যে একজন লেখক করে সেটাই যেন তপন আর বুঝতে চাইছে না, বিশ্বাস করতে পারছে না। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন। কার বিয়ে উপলক্ষে? অবশ্যই তার ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন মামার বাড়িতে এসেছে। আর ছুটি আছে বলেই রয়ে গেছে। যেহেতু কেন, গরমের ছুটি চলছে, গ্রীষ্ম অবকাশ চলছে, তাই জন্য যেহেতু সেই সময় মাসির বিয়ে পড়েছে, তাই ছুটি কাটানোর বাহানায় যেহেতু গরমের ছুটি চলছে আরো কিছুদিন বেশ সে থেকে গেছে। ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়ে গেছেন কদিন। কারণ কি, এখানে মেশোরও গরমের ছুটি বলা হচ্ছে কেন, কারণ মেশো প্রফেশনালি বা পেশাগত দিক থেকে একজন কিন্তু কলেজের প্রফেসর, কলেজের শিক্ষক। তিনিও গরমের ছুটি কাটাচ্ছেন এবং তার মধ্যেই তার বিবাহ হয়েছে বলে তিনি কিন্তু এখানে এসে রয়েছেন কিছুদিন পরবর্তীতে। তাই অহরহই, অহরহই মানে কি, প্রতিদিন, তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগ দেখতে পাচ্ছে, সুযোগেই দেখতে পাচ্ছে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তাদের মতোই মানুষ। এই যে এখান থেকে লাইন তুলে প্রশ্ন আসতে পারে, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। কি দেখার কথা বলা হয়েছে? লেখক মানেই যে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তাদের মতনই মানুষ, এটাই কিন্তু তপন সেই সুযোগেই দেখে নিচ্ছে। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? মেসোমশাই কলেজের প্রফেসর। এই যে বললাম মেসোমশাইয়েরও ছুটি চলছে, তার কারণ কি, তিনি কলেজের একজন প্রফেসর। তাই বলছে মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। দিবানিদ্রা মানে কি, দিনের বেলায় ঘুমোচ্ছেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ধাবিত হয় মানে কি, দ্রুত পদে এগিয়ে যায়। যেদিকে ছোট মেশো শুয়ে রয়েছে যেখানে, সেখানেই তার ছোট মাসি দ্রুত পদে এগিয়ে যায় বা ধাবিত হয়। তপন অবশ্য না বলে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে ওর কথা? এখানে কোন কথা শোনার কথা বলা হয়েছে, কিন্তু কে শোনে ওর কথা? ছোট মাসির তপনের কোনো কথার না শোনার কথা বলা হয়েছে। ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে, হইচই করে দিয়ে দিয়েছে। ছোট মাসি তার ঘুম ভাঙে। তার ঘুম, ছোট মেশোর ঘুম ছোট মাসি হইচই করে পুরো ভাঙিয়ে দিয়েছে, আর কোনো উপায় নেই। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিতই হয়, মুখে আ করলেও। কারণ কি, তপনের লেখা গল্প তার লেখক ছোট মেশোর কাছে যাচ্ছে, এটা ভেবে তপন একটু যদি নাকচ করলেও মনে মনে কিন্তু সে যথেষ্ট আপ্লুতই হয়েছে। তাই বলছে তপন কিন্তু মনে মনে বেশ পুলকিতই হয়েছে। পুলকিত মানে কি, আনন্দিত। পরবর্তীতে, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন বিষয় বুঝবে। কারণ কি, লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন বিষয় বুঝবে। কারণ কি, রত্নের মূল্য জহুরির কাছে। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এটা একটা প্রবাদ বাক্য। কারণ কি, এখানে রত্নের মূল্য জহুরির কাছে কেন বলা হচ্ছে? এখানে রত্ন কোনটা? লেখা। তপনের লেখাটা এখানে রত্নবস্তু। এবং জহুরি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? তপনের লেখক মেশোকে বোঝানো হয়েছে। কারণ কি, তিনি যেহেতু একজন লেখক, পেশার পাশাপাশি তার শখ লেখালেখি করা, তার কাছে কোনো লেখায় গিয়ে যে সঠিক দামটা পাবে আর অন্য কারো কাছে পাবে না, সেই জন্যই বলা হয়েছে যে রত্নের মূল্য জহুরির কাছে। একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠে। এই যে তপন নতুন মেশোকে দেখছে, নতুন মেশোরও তপনের মা বাড়িতে নতুন বিয়ে হয়েছে, সেই জন্য নতুন শ্বশুর বাড়িতে তপনকে একটু খুশি করার জন্য তার নতুন মেশো বলে ওঠে, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। লাইনটা ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতে পারে কার উক্তি। একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে।
কিভাবে দেওয়া চলে, একটু যদি কারেকশন করা যায়, গল্পটা পড়ে আমাদের ছোট মেশো মনে করেছেন যে গল্পটার মধ্যে একটু কারেকশন আর করে দিতে পারলেই একদম গল্পটা ছাপানোর উপযুক্ত হয়ে যাবে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়েছে। প্রথমে ভাবছিল যে না, মেশো হয়তো আমার সাথে মজা করছে, ছাপা টাপা হবে না, এই গল্প তো ছাপে। কিন্তু মেশোর মুখে তখন যখন করুণার ছাপ যখন দেখছে নতুন মেশোর মুখে, তখন আহ্লাদে তার মুখটা একদম কাঁদো কাঁদো হয়ে গেছে। এটা ইম্পর্টেন্ট টাইম। তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, কার মুখ, কি কারণে কাঁদো কাঁদো হয়ে যাচ্ছে। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। বক্তাকে, বক্তা হচ্ছেন আমাদের ছোট মাসি, তিনি বলছেন তাহলে বাপু তুমি ওর গল্পটা একবার ছাপিয়ে দিও। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, এটাও প্রশ্ন আসে, মেশোর উপযুক্ত কাজ কোনটা। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবেন না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। এখানে একটা বিশেষ জিনিসের কথা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা কি, একটা বিশেষ পত্রিকা, সেই পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছেন তপনের ছোট মেশো, লেখক ছোট মেশো। তাই বলছে এই গল্প ছাপিয়ে দেওয়া চলে, সন্ধ্যা তারা সম্পাদককে বললে আমি যদি কথাটা বলি তাহলে না করতে পারবেন না। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, খুব ইম্পর্টেন্ট একটা লাইন। কোন কথাটা ওঠার কথা বলা হয়েছে, দাগাবে বইয়ের মধ্যে। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বলেন না না আমি বলছি, তপনের হাত আছে, চোখও আছে। এই যে বক্তাকে, না না আমি বলছি তপনের হাতও আছে, চোখও আছে। নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। তখন মেশো একটা দীর্ঘ উক্তি করে বলেন যে না, এখন এই সময় ওর যে বয়স, এই বয়সের ছেলেমেয়েরা যে সমস্ত কারুকার্য নিয়ে বসে বা যে সমস্ত বিষয় সাধারণত লেখার ক্ষেত্রে নির্বাচন করে, সেটা কিন্তু করেনি। সে করেছে কি, তার নিজের প্রথম দিন স্কুলে ভর্তি হওয়ার যে অভিজ্ঞতা, সেটা নিয়েই লেখালেখি করেছে। এটা খুব ইউনিক একটা ব্যাপার। তাই তপনের কিন্তু হাত আছে, ওর দ্বারা লেখালেখি হবে। তপন বিহবল দৃষ্টিতে তাকায়, কার দিকে, মেশোর দিকে। বিহবল দৃষ্টিতে, একটা ফ্যাল ফ্যাল করে চোখ, যেন মেশোর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিহবল করা মানে কি, অবাক হয়ে তাকিয়ে থাকা। তারপর ছুটি ফুরলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। কৃতার্থ মানে কি, একদম কৃতজ্ঞ চিত্তে যে মেশো তার গল্পটা নিয়ে গেছে, মেশো আমার উপর অনেক কৃতজ্ঞতা করেছে, এই কৃতার্থ মন নিয়ে বসে বসে খালি দিন গুনছে কবে তার ছাপা গল্পটি আসবে। এই কথাটাই ভাবছে তপন দিন রাত। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো আর সে বাকি নেই। শুধু এইটাই জানা ছিল না, সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। গল্প যে সাধারণ মানুষে লেখে সেটা তপনের সাধারণভাবে জানা ছিল না। কারণ কি, তার লেখক সম্পর্কে একটা আজগুবি কল্পনা ছিল। সে ছোটবেলা থেকে প্রচুর গল্প শুনেছে, এখন গাদা গাদা গল্প পড়ছে, কিন্তু গল্প লেখাটা যে এতটাই সহজ কাজ এবং গল্প যে সাধারণ মানুষই লেখে, এই বিষয়ে বড্ড একটা অবিশ্বাস ছিল তপনের। নতুন মেশোকে দেখে জানলো সেটা, তারপর আর পায় কে তপনকে। এটাও একটা ইম্পর্টেন্ট, নতুন মেশোকে দেখে কি জানতে পারলো তপন, খুব ইম্পর্টেন্ট লাইন। তবে আর পায় কে তপনকে, এটা একটা ইম্পর্টেন্ট লাইন, দাগাবে পরবর্তীতে। দুপুরবেলা সবাই যখন নিথর মানে কি প্রায় ঘুমো ঘুমো চোখ, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এমন সময় সবাই যখন ঘুমে ঢুলছে দুপুরবেলার টাইমে, তখন আস্তে আস্তে একটি খাতা, কোন খাতার কথা বলছে, হোম টাস্কের খাতা, হোমওয়ার্কের খাতা, যেটা বিয়ে বাড়িতেও গরমের ছুটি চলছে, একটা বিয়ে উপলক্ষ চলছে, তাও কিন্তু তার মা না নিয়ে ছাড়েননি হোম টাস্কের খাতাটা স্কুলে। আরেকটি কলম নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখে ফেললো আস্ত একটা গল্প। এক আসনে মানে কি, একদম এক জায়গায় বসে। কোথায়, একটা ইম্পর্টেন্ট লাইন, কোথায় উঠে গেল, কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে। এটা অনেকে ছাদে করে, একদম গোলাবে না কিন্তু, খুব ইম্পর্টেন্ট ডাউট, এটা ক্লিয়ার করো। তপন কোথায় গিয়ে গল্প লিখেছিল, তাদের 3 তলার সিঁড়িতে গিয়ে, ছাদে নয়, অনেকে ভুল করে, বোঝা গেল। এবং একটা পেন নিয়ে গিয়ে এক আসনে বসে ফেললো আস্ত একটা গল্প। লেখার পর যখন পড়লো, গায়ে কাটা দিয়ে উঠলো তপনের।
মাথার চুল খাড়া হয়ে গেল। কেন? গায়ে কাটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। তার কারণ কি? সে যে এত সুন্দর একটা গল্প নিজে হাতে এক জায়গায় বসে কয়েক ঘন্টার ব্যবধানে লিখে ফেলেছে, সেটাই যেন তার বিশ্বাস হতে চাইছে না। একই ব্যাপার, এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে, তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। খুব ইম্পর্টেন্ট একটা লাইন দাগাবে বইয়ের মধ্যে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। কারণ কি? আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে আসে, ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি একটা গল্প লিখেছি। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বড় আষ্টেকে, বছর আষ্টেকে, উনিকে 8 বছরের বড় হলেও সমবয়সী। কারণ কি? একটা মাসি এবং দিদির ছেলের মধ্যে একটা খুব ক্লোজ বন্ডিং এখানে আছে, তাই তো? মাসি এবং বোনপোর মধ্যে বছর 8 বড় হলেও তারা যেন পরস্পরের বন্ধু, সুমিষ্ট বন্ধু এখানে সম্পর্ক, মনে হচ্ছে যেন সমবয়সী। কাজেই মামার বাড়ি এলে সবকিছুই ছোট মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। কোন ভয়ানক আনন্দের কথা বলছে? খুব ইম্পর্টেন্ট লাইন দাগাবে বইয়ের মধ্যে। চলো, তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট লাইন। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো শুনে বললো, ওমা এ তো বেশ লিখেছিস রে, কোনখান থেকে টুকলিফাই করিসনি তো? খুব ইম্পর্টেন্ট একটা লাইন ছোট মাসি বলছে এখানে। ছোট মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়, রোশ তোর মেশামশাইকে দেখাই। কিন্তু গেলেন তো গেলেনই যে। কোথায় গল্পের সেই আটোসাটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্য হাঁ করে আছে তপন? মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসো। মামার বাড়িতে ছুটি কাটিয়ে তপন নিজের বাড়িতে চলে এসেছে, কিন্তু সেই যে গল্পটা ছাপাতে দিয়েছে তার যে একটা তীব্র আগ্রহ, সেটা এখনো তার মনে কাজ করছে। সেটা কবে আসবে এই আগ্রহটা। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, বাড়িতে নাকি তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ তোর হবে। সবাই তাকে নিয়ে খুব খিল্লি করছে, খুব মজা করছে, ঠাট্টা করছে, হ্যাঁ তোর হবে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক কিন্তু তার হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। আমাদের সময় পরীক্ষা এসেছিল, আমরাও তো এই সিলেবাসের ফার্স্ট ব্যাচ ছিলাম, আমরা পড়েছি এই প্রশ্নটা যে কি ক্রিটিক্যাল। এই যে তো যেন নেশায় পেয়েছে, এটা খুব গোলায় কার সাথে বলা তো? হারিয়ে যাওয়া কালী কলমের সাথে। বিভৎস গোলায় এই জায়গাটা। কিসের নেশার কথা বলা হয়েছে? এত গোলা এই জায়গাটাতে একটু ভালো করে খেয়াল রাখবে, এটা কিন্তু জ্ঞানচক্ষু গল্প থেকে দিয়েছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়ে গেছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। প্রথম যে গল্পটি সে ছাপাতে দিয়েছে সেটা সম্পর্কে একেবারে ভুলে গেছে, সে আশা ছেড়েই দিয়েছে যে ওটা আর কিছু হবে না। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটলো সেই ঘটনা। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এমন সময় ঘটলো সেই ঘটনা। কোন ঘটনার কথা বলা হয়েছে? ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। কেন? হেতু? সন্ধ্যা তারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এই বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি? বোঝা গেল? পরে চলে যাই। কিন্তু তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? ইম্পর্টেন্ট একটা লাইন, প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু তাই কি সম্ভব? এটাও আসে যদি একটু কঠিন ঘুরিয়ে প্রশ্ন করে। কোন জিনিসটার সম্ভাবনার কথা বলা হয়েছে? দাগাবে। সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? বহু পার পাবে টেস্ট পেপার সলভ করতে গিয়ে। তা ঘটেছে, সত্যিই ঘটেছে, এটাও ইম্পর্টেন্ট। সূচিপত্রেও নাম রয়েছে, প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। শ্রী তপন কুমার রায় তপনের নাম, এবং তার প্রথম যে গল্পটা ছাপা হয়েছে তার নাম কি? প্রথম দিন। গল্পটার নাম আমাদের মাথায় রাখতে হবে। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কি কারণে শোরগোল পড়ে যায়? ইম্পর্টেন্ট লাইন, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন আর বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক,
নতুন নতুন অমন হয়, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে? কোন কথাটা? ওই কারেকশনের কথাটা। বাবা বলেন তাই, না হলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বলেন তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় বল, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজার চা খায়, মেশো শুধু কফি। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। ছোট মেশো কি খাচ্ছেন? ছোট মাসি খাচ্ছেন বসে বসে ডিম ভাজা, আর মেশো খাচ্ছেন শুধু কফি। আজ আর অন্য কোনো কথা নেই, শুধু তপনের গল্পের কথা, আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি সন্ধ্যাতারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? সত্যি তো তাই। সন্ধ্যাতারা সম্পাদক হিসেবে বা সন্ধ্যাতারার একজন লেখক হিসেবে গেছেন বলেই তো তপনের মেশোর লেখাটা নেওয়া হয়েছে, নাহলে কি নিত না তো। তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। ইম্পর্টেন্ট একটা লাইন দাগাবে বইয়ের মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটাই হবার কথা, সে আহ্লাদ সে খুঁজে পায় না। এটাও একটা ইম্পর্টেন্ট লাইন, সে আহ্লাদ খুঁজে পায় না। কোন আহ্লাদ খুঁজে পাওয়ার কথা বলা হয়েছে? গল্প লেখার আনন্দের কথা। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড়তো তপন শুনি। বাবা তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেশে গলা পরিষ্কার করে। কিন্তু এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এ প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোড়া, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? ইম্পর্টেন্ট লাইন দাগাবে। যখন তপন হাতে নিয়েছে বইটা পড়ার জন্য, সন্ধ্যাতারা পত্রিকাটা, তার গল্পটা পড়তে গিয়ে না সে হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারছে না যে সে কি করবে, এটা কার লেখা পড়ছে সেটাইও বুঝতে পারছে না। তাই বলছে, কিন্তু এসব কি পড়ছে তপন? এ কার লেখা? প্রত্যেকটি লাইনই তো নতুন, আনকোড়া। ইম্পর্টেন্ট লাইন। তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ পুরোপুরি নতুন করে লিখেছেন। তপনের মৌলিকতাকে তিনি ক্ষুণ্ণ করেছেন, মৌলিকতা জায়গাটা রাখেননি। নিজের পাকা হাতের কলমে তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্যহারা হয়ে গেল? তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি করে পড়ে যায়। আরেকবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে উঠতে গিয়ে শার্টের তলাটা মুখে তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপনের কি বলে মনে হয় আজ যেন তার সবচেয়ে জীবনের দুঃখের দিন? এই যে পূর্ববর্তী লাইনটাই বলছিল না, কন্ট্রাস্টিং লাইনটা দেখো, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি হলো আজ। এটা ঠিক কন্ট্রাস্টিং লাইন, ঠিক বিপরীতধর্মী লাইন আশাপূর্ণা দেবী এখানে প্রয়োগ করেছেন। আজ যেন তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন। খুব কন্ট্রাস্টিং, বিপরীতধর্মী দুটো লাইন নিয়ে প্রশ্ন আসে। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। ইম্পর্টেন্ট লাইন। কি সংকল্প করে? যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা, ছাপা হয় হোক, না হয় না হোক। তপনকে যেন আর কোনো কথা শুনতে না হয়, অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। তপনের খুব মান অভিমান জন্মাচ্ছে এখন। আর যেন কোনো সময় তপনকে না শুনতে হয় কারোর জন্য তপনের লেখা ছাপানো হয়েছে। সেজন্য নিজে গিয়ে কোনো জায়গায় ছাপাতে দেয়, তাহলে যদি ছাপানো হোক কিংবা না হোক। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। কোনটা দুঃখের, কোনটা অপমানের? নিজের লেখার জায়গায় অন্যের লেখাকে পড়াটা হচ্ছে তপনের কাছে অত্যন্ত দুঃখজনক এবং অপমানজনক বলে মনে হয়েছে। তাই বলছে এর পরবর্তীতে যদি তার লেখা ছাপাতেই হয় তাহলে সে নিজে গিয়ে ছাপাতে দেবে, অন্য কারো অমুক তমুকের হাত থেকে ছাপাতে দেবে না, তাতে ছাপানো হোক কিংবা না হোক। সেই জিনিসটার থেকে নিজের হাতে গল্প নিয়ে নিজের গল্প পড়তে গিয়ে যদি আমি অন্য কারোর লেখা দেখি, তার থেকে অপমানে, তার থেকে দুঃখের আর কিছু হয় না। বোঝা গেল? এরপরে আমরা কিছু গল্পটা ডাউট ক্লিয়ার করব। আমি লিখে দিয়েছি তোমাদের জন্য, এখানে আমি কিছু ডাউট ক্লিয়ারিং সেশন রেখেছি। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেটা তোমাদের জানতেই হবে। প্রথমে বলছে ছোট মেশো সম্পর্কে কিছু তথ্য জানবে।
খুব ঘুরিয়ে প্রশ্ন আসে, একটা লাইন তুলে দিয়ে বললো ছোট মেশোর এই পরিচয়টা দাও, তখন আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি কাকে বোঝানো হচ্ছে। তপনের নতুন মেসোমশাই, নতুন মেশো, লেখক মেশো এবং ছোট মেশো বিভিন্ন অভিধায় বিভিন্ন ভাবে সম্বোধন করেছেন আশাপূর্ণা দেবী মূল গল্পটার মধ্যে। প্রত্যেকটা গল্পের কিন্তু বা এই গল্পটার মধ্যে যে কটা সম্বোধন তপনের মেশো সম্পর্কে করা হয়েছে সেটা নতুন মেশো, নতুন মেশো মশাই, লেখক মেশো বা ছোট মেশো, তারা সকলে কিন্তু এক ব্যক্তি, আমরা আলাদা ব্যক্তি ভাববো না। এখানে মেশো একজনই, তাকেই কিন্তু নতুন মেশো মশাই, নতুন মেশো, লেখক মেশো, ছোট মেশো বলে সম্বোধন করেছেন আশাপূর্ণা দেবী। তিনি লেখক হলেও পেশাগতভাবে একজন শিক্ষক, কোথাকার কলেজের প্রফেসর। এবার তপন চরিত্র সম্পর্কে কিছু আমরা জানবো। তপন মামার বাড়িতে ছোট মাসির বিয়ে উপলক্ষে এসেছিল। স্কুলে গরমের ছুটি চলার জন্য বিয়ের পরেও মামা বাড়িতে আরো কিছুদিন থেকে যায় সে। তপন গল্পটি মামার বাড়ির 3 তলার সিঁড়িতে বসে লিখেছিল, ছাদে নয়। আমি বারে বারে বলছি, এটা অনেকে ভুল করে, এই ডাউটটা ক্লিয়ার করবে। তপন কিন্তু 3 তলার ছাদের সিঁড়িতে বসে লিখেছিল, ছাদে নয়, সিঁড়িতে বসে লিখেছিল, একা আসনে বসে, এটা বলে দিয়েছে। শেষ যে ডাউটটা ক্লিয়ার করব, কিছু বিশেষ বক্তব্য এবং তাদের উক্তি, অর্থাৎ কিছু উক্তি এবং তাদের বক্তা কারা কি বলেছে, এটা খুব গুলিয়ে যায় যে কোন লাইনটা কার হতে পারে। একটা লাইন তুলে দিয়ে বললো বক্তাকে বা কে এই কথাটি বলেছে। কিছু বিশেষ কোট, বাবা তোর পেটে পেটে এত, অথবা কিরে তোর যে দেখি ভারী পায়া ভারী হয়ে গেল, এই উক্তিটিকার তপনের মায়ের। আরে বাবা খেপছিস কেন, তা হোক, নতুন নতুন অমন হয়, তাহলে তুমি ওর গল্পটা ছাপিয়ে দাও, এই 3টে উক্তিকার অবশ্যই তপনের ছোট মাসি। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এদেশের কিছু হবে না। তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। আচ্ছা, এদেশের কিছু হবে না, এটা দুবার লেখা হয়ে গেছে, এটা খুব ভালো, ওর হবে। এই প্রত্যেকটা উক্তিকার ছোট মেশোর। শেষে আরেকজন বিশেষ গুরুত্বপূর্ণ বক্তার আমরা উক্তিটা জানবো, তিনি হলেন মেজো কাকু। তার উক্তিগুলি কি কি, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। এই বিশেষ বিশেষ কয়েকটা কোট লাইন তোমাদের কিন্তু লিখে নেওয়াটা উচিত, কারণ অনেক সময় আমাদের গুলিয়ে যায় যে বক্তাকে একটা লাইন হঠাৎ করে তুলে দিলে আমরা বুঝতেই পারবো না যে কে বক্তা বা উক্তিটি কে করেছে। তার জন্য গল্পটা তো অবশ্যই ভালো করে তুমি পড়ে নিলে, তারপরেও কিছু ডাউটটা যদি থেকে থাকে এইগুলো ক্লিয়ার করে নাও যে কার কোন উক্তি। এটা যদি কারোর প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট তুলে নেবে। বোঝা গেল? তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করা হলো। মূলত আলোচনার জ্ঞানচক্ষু গল্পটা করা হলো আজকে। ইতিমধ্যে তোমরা আমাদের 2 মাসের মাধ্যমিক 2025 সালের সম্পূর্ণ বাংলায় 85 থেকে 95% পাওয়ার যে স্ট্র্যাটেজি, সেই ভিডিওটা দেখে নিয়েছো। আমি বলেছিলাম তোমাদের জন্য আমি ক্লাসগুলো নিয়ে আসবো, যেটা তোমাদের ইম্পর্টেন্ট বলে মনে হবে, পরীক্ষায় তোমাদের অসুবিধা বলে মনে হবে, সেটা আমি নিয়ে আসবো। আজকে তার প্রথম ক্লাস আমি জ্ঞানচক্ষু দিয়ে শুরু করলাম। এরপরে তোমরা আমাকে বলবে তোমাদের আর কোন কোন ইম্পর্টেন্ট ক্লাসগুলো প্রয়োজন, যেটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তোমাদের আটকাচ্ছে, সেই ক্লাসগুলো কিন্তু আমি করাবো। আজকের ক্লাসটা যদি সামান্যটুকুও ভালো হয়ে থাকে বা সামান্যটুকু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু খুব ভ্যালুয়েবল এবং আমাকে খুব মোটিভেট করে, তাই তোমরা একটুখানি কমেন্ট করে জানাও যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, পড়াশোনা করতে থাকবে, মাধ্যমিক পরীক্ষার জন্য রেডি হতে থাকবে। আর হাতে কিন্তু বেশি সময় নেই, 2 মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে রিভিশন করে ফেলতে হবে, টেস্ট পেপার সলভ করে ফেলতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।